প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকে নতুন ভিডিও লেকচারে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার টপিক হচ্ছে ইন্ট্রোডাকশন অফ সেল। আলোচনার শুরুতে সবাইকে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রথমে আমরা দেখতে চাই এই চ্যাপ্টার থেকে কি কি ইম্পর্ট্যান্ট এসএকিউ পরীক্ষার জন্য আমাদেরকে পড়তে হয়। প্রথমে হচ্ছে ডিফাইন সেল, ড্রয়েন লেভেলে টিপিক্যাল ইউক্যারিওটিক সেল। তাহলে সেলের ডেফিনিশন এবং ড্রয়েন লেভেল আমাদেরকে শিখতে হবে। Classify cells. Classify cell according to cellular organization. Give 5 differences between eukaryotic and prokaryotic cell. Name the type of ribosomes present in prokaryotic and eukaryotic cells. Classify the cells according to behavior in cell cycle. Name some G0 cells. Mention the components of a typical animal eukaryotic cell. Define and classify organelles. Define inclusions. Give examples of inclusions. Then give differences between organelle and inclusion. Moreover, organelle থেকেও প্রশ্ন আসে। সেল মেমব্রেনের শর্ট নোট, স্ট্রাকচার, ফাংশন, ড্রয়েন লেভেল, এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। হোয়াট ইজ গ্লাইকোক্যালিক্স আর সেল কোট, এটা আসে পরীক্ষাতে। Then short note on mitochondria, endoplasmic reticulum, then Golgi apparatus, then lysosome, এগুলো আসে পরীক্ষাতে। ড্রয়েন লেভেল স্ট্রাকচার অফ মাইটোকন্ড্রিয়া, এরকম প্রশ্ন আসে। ক্লাসিফাই লাইসোজোম, রাইট ডাউন দ্য এনজাইমস অফ এ লাইসোজোম, এটাও আসে। হোয়াট ডু ইউ মিন বাই প্রাইমারি এন্ড সেকেন্ডারি লাইসোজোম, সেটা আসে। নেম দ্য অর্গানেলস কনসার্নড উইথ অটোলাইটিক চেঞ্জেস ইন সেল, সো এটার নাম আসছে শুধু। Which organelle of cell is called suicidal bag or powerhouse, এরকম প্রশ্ন এসে থাকে। তাছাড়া name 2 enzymes of peroxisome, mention the difference between peroxisome and lysosome, enumerate the organelles engaged in protein synthesis, name the cells where endoplasmic reticulum, mitochondria and lysosomes are abundant, define cytoskeleton, name or enumerate the cytoskeletal elements, name various intermediate filaments, give the structure and function of centrioles, ড্রয়েন লেভেল স্ট্রাকচার অফ নিউক্লিয়াস। সো এই হচ্ছে আমাদের বিভিন্ন প্রশ্ন যেগুলো আসে। The average adult human body consists of nearly 40 trillion of cells. তাহলে একজন অ্যাডাল্ট হিউম্যান বডিতে 40 ট্রিলিয়ন সেল থাকে। তো সেই সেল জিনিসটা কি? Cell is the basic structural and functional units of all multicellular organism. তো এই ডেফিনিশনটা আছে রসের হিস্টোলজি বইতে। আবারও বলছি, হোয়াট ডু ইউ মিন বাই সেল অর ডিফাইন সেল যদি বলে, সেল ইজ দ্য বেসিক স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ অল মাল্টিসেলুলার অর্গানিজমস। স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট বলতে বোঝায় গঠনমূলক এবং কার্যকরী একক। নাও ক্লাসিফিকেশন অফ সেলস। সেলকে আমরা 4 ভাবে ক্লাসিফাই করতে পারি: অ্যাকর্ডিং টু সেলুলার অর্গানাইজেশন, অ্যাকর্ডিং টু ফাংশন, অ্যাকর্ডিং টু নাম্বার অফ ক্রোমোজোম, আর হচ্ছে অ্যাকর্ডিং টু বিহেভিয়ার ইন সেল সাইকেল। আমরা একটু আগে যে প্রশ্নগুলো দেখিয়েছিলাম সেখানে প্রশ্ন আসছিল ক্লাসিফাই সেলস অ্যাকর্ডিং টু সেলুলার অর্গানাইজেশন অ্যান্ড ক্লাসিফাই সেলস অ্যাকর্ডিং টু বিহেভিয়ার ইন সেল সাইকেল। সো এগুলো আমাদেরকে ভালোভাবে জানতে হবে। অ্যাকর্ডিং টু সেলুলার অর্গানাইজেশন সেল 2 রকমের, একটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল অ্যান্ড ইউক্যারিওটিক সেল। অ্যান্ড অ্যাকর্ডিং টু ফাংশন 2 রকমের, একটা হচ্ছে সোমাটিক সেল, যে সেলগুলো আমাদের বডি গঠন করে সেগুলোকে বলে সোমাটিক সেল। আর যে সেলগুলো আমাদের রিপ্রোডাক্টিভ অ্যাক্টিভিটির সাথে জড়িত তাদেরকে বলে সেক্স সেল। সো 2 রকমের সেল, সোমাটিক সেল অ্যান্ড সেক্স সেল। সোমাটিক সেলকে আমরা বাংলায় বলি দেহকোষ, আর সেক্স সেল মানে হচ্ছে জনন কোষ। অ্যাকর্ডিং টু ক্রোমোজোম নাম্বার সেল 2 রকমের, একটা হচ্ছে হ্যাপ্লয়েড সেল, যে সেলের মাঝে হ্যাপ্লয়েড নাম্বার অফ ক্রোমোজোম থাকে সেটাই হ্যাপ্লয়েড সেল। আমরা জানি হিউম্যানের মাঝে স্পার্ম এবং ওভাম এই দুটো হচ্ছে হ্যাপ্লয়েড সেল। আর আরেকটা সেল হচ্ছে ডিপ্লয়েড সেল, যে সেলের মাঝে ডিপ্লয়েড নাম্বার অফ ক্রোমোজোম থাকে। স্পার্ম এবং ওভাম বাদ দিলে মোটামুটি বাকি যত সোমাটিক সেল আছে এবং ইমম্যাচিউর জার্ম সেল সবাই হচ্ছে ডিপ্লয়েড সেল।
আরেকটা হচ্ছে অ্যাকর্ডিং টু বিহেভিয়ার ইন দ্য সেল সাইকেল। সেল সাইকেলে বিহেভিয়ার অনুযায়ী সেলকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে লেবাইল সেল অর কন্টিনিউয়াসলি ডিভাইডিং সেল, একটা হচ্ছে স্টেবল অর কুইসেন্ট সেল, আর আরেকটা হচ্ছে স্ট্যাটিক, পার্মানেন্ট অর নন ডিভাইডিং সেল। এই হচ্ছে সেলের ক্লাসিফিকেশন। তো আমরা যেটা দেখলাম, অ্যাকর্ডিং টু সেলুলার অর্গানাইজেশন সেল দুই রকমের, প্রোক্যারিওটিক সেল অ্যান্ড ইউক্যারিওটিক সেল। প্রথমে যাচ্ছি প্রোক্যারিওটিক সেলে। দে আর স্মল সেল। এই সেলগুলো ছোট সাইজের সেল। সাধারণত একটা সেল দিয়ে একটা অর্গানিজম তৈরি হয়। সো দে আর সিঙ্গেল সেলড অর্গানিজম। এই সেলের সেল মেমব্রেনের বাইরে একটা সেল ওয়াল থাকে। সো হ্যাভ এ সেল ওয়াল আউটসাইড দ্য সেল মেমব্রেন। এবং সেল মেমব্রেনের ভিতরে থাকে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমের 2 ভাগ, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। প্রথমে আমরা সাইটোপ্লাজম সম্পর্কে দেখব। সাইটোপ্লাজমে থাকে অর্গানেল এবং ইনক্লুশন। তো এই অর্গানেলের মাঝে একটা হচ্ছে মেমব্রেনাস, নন মেমব্রেনাস। প্রোক্যারিওটিক সেলে কোনো মেমব্রেনাস অর্গানেল নাই, সো দে ল্যাক মেমব্রেনাস অর্গানেল। কিন্তু নন মেমব্রেনাস অর্গানেল থাকে প্রোক্যারিওটিক সেলে। ওয়ান অফ দ্য নন মেমব্রেনাস অর্গানেল হচ্ছে রাইবোসোম। প্রোক্যারিওটিক সেলে যে রাইবোসোম সেটা হচ্ছে 70S টাইপ রাইবোসোম। দেন হচ্ছে আমরা নিউক্লিয়াস ইস্যুতে আসলাম। প্রোক্যারিওটিক সেলের নিউক্লিয়াসটা হচ্ছে আদি প্রকৃতির। প্রো মানে হচ্ছে আদি, আর ক্যারিয়ন মানে নিউক্লিয়াস। তাহলে প্রোক্যারিওটিক সেলের নিউক্লিয়াসটা হবে আদি প্রকৃতির নিউক্লিয়াস। আদি প্রকৃতি বলতে বোঝায় এই নিউক্লিয়াসের বাইরে কোনো নিউক্লিয়ার মেমব্রেন থাকে না। নিউক্লিয়াসের মাঝে যে ডিএনএ থাকে সেই ডিএনএ এর সাথে কোনো হিস্টোন লেগে থাকে না। আর আরেকটা হচ্ছে সেই ডিএনএটা সার্কুলার হবে। সো যে সেলের মাঝে এইরকম বৈশিষ্ট্য পাওয়া যাবে সেই সেলগুলোকেই বলে প্রোক্যারিওটিক সেল। তাহলে আমরা যেটা বুঝলাম, প্রোক্যারিওটিক সেলকে কেন প্রোক্যারিওটিক বলে, কারণ তার নিউক্লিয়াসটাই ডিফারেন্ট। তার নিউক্লিয়াসটাই হচ্ছে প্রো প্যাটার্নের, আদি প্যাটার্নের। এদের কোনো নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার এনভেলাপ থাকে না, কোনো হিস্টোন প্রোটিন লেগে থাকে না ডিএনএ তে, এবং সেই ডিএনএটা হয় সার্কুলার। So these are the features of the prokaryotic cell. Now আমরা দেখব কারা prokaryotic cell. প্রোক্যারিওটিক সেল একটা বিগ কিংডম তৈরি করে যার নাম হচ্ছে মনেরা। এই মনেরার ভিতরে দুটো ডিভিশন আছে, একটা হচ্ছে সাইজোফাইটা। এই সাইজোফাইটার মধ্যে পড়ে ব্যাকটেরিয়া, আর আরেকটা হচ্ছে সায়ানোফাইটা। সায়ানো মানে তো কালার। সো সায়ানোফাইটার মধ্যে পড়বে ব্লু গ্রিন অ্যালজি, নীলাভ সবুজ শৈবাল। তাহলে আমরা যেটা সংক্ষেপে বুঝলাম, ব্যাকটেরিয়া এবং নীলাভ সবুজ শৈবাল এই দুটো হচ্ছে মনেরা কিংডমের মধ্যে পড়ে। আর এই মনেরা কিংডম হচ্ছে প্রোক্যারিওটিক সেলের এক্সাম্পল। নাও ইউক্যারিওটিক সেল। এদেরকে ইউক্যারিওটিক সেল বলে কারণ ইউ মানে ট্রু এবং ক্যারিয়ন মানে নিউক্লিয়াস। তার মানে এদের নিউক্লিয়াসটা ট্রু প্রকৃতির হয়, প্রো হয় না। এরা হচ্ছে ট্রু প্রকৃতির। ট্রু প্রকৃতি মানে এই নিউক্লিয়াসের চারপাশে নিউক্লিয়ার মেমব্রেন থাকে, ডিএনএ এর সাথে হিস্টোন লেগে থাকে, আর ডিএনএটা হবে লিনিয়ার। তাহলে আমরা এখন দেখতে চাই ফিচার গুলো কি কি ইউক্যারিওটিক সেলের। প্রথমে দে আর লার্জ সেল, এবং এদের কোনো সেল ওয়াল থাকে না সেল মেমব্রেনের বাইরে। এদের মেমব্রেনাস অর্গানেল পাওয়া যাবে। এদের রাইবোসোমটা হচ্ছে 80S টাইপ অফ রাইবোসোম। আর এদের নিউক্লিয়াসের ক্ষেত্রে আমরা দেখব নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার এনভেলাপ থাকে। নিউক্লিয়াসের মধ্যে আমরা দেখব যে ডিএনএ এর সাথে হিস্টোন লেগে থাকে এবং তার ডিএনএটা লিনিয়ার প্যাটার্ন হয়। সো দিস আর দ্য ফিচার্স অফ ইউক্যারিওটিক সেল। তো ইউক্যারিওটিক সেল কারা? অল দ্য লাইফ কিংডমস এক্সেপ্ট মনেরা, তারাই হচ্ছে ইউক্যারিওটিক সেল। একটু আগে আমি বলেছিলাম মনেরা হচ্ছে প্রোক্যারিওটিক সেল। সো মনেরা বাদ দিলে বাকি যত লাইফ কিংডম আছে সবাই হচ্ছে ইউক্যারিওটিক সেল। এর মধ্যে কে কে পড়ে? একটা হচ্ছে প্রোটোজোয়া, দেন হচ্ছে অ্যানিমেল সেল, দেন হিউম্যান সেল, দেন প্ল্যান্ট সেল। অল আর ইউক্যারিওটিক সেল। তো এখানে একটু কথা আছে, প্রোটোজোয়া হচ্ছে ইউনিসেলুলার, অন্যদিকে ব্যাকটেরিয়াও কিন্তু ইউনিসেলুলার। তো দুটোর মাঝে ডিফারেন্স কি? ব্যাকটেরিয়া হচ্ছে ইউনিসেলুলার প্রোক্যারিওটিক সেল, আর প্রোটোজোয়া হচ্ছে ইউনিসেলুলার ইউক্যারিওটিক সেল। ইউনিসেলুলার ইউক্যারিওটিক সেলের অন্য নাম হচ্ছে প্রোটিস্টা। নাও পরীক্ষাতে আসে ডিফারেন্স বিটুইন প্রোক্যারিওটিক এন্ড ইউক্যারিওটিক সেল। আমরা একটু আগে যে ফিচার গুলো আলাপ করেছি প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিকের, সেগুলো যদি আমরা পাশাপাশি বসিয়ে দেই তাহলে কিন্তু একটা টেবল তৈরি হবে, সেটাই হবে এই দুটোর ডিফারেন্স।
আমি সেই টেবলটা দেখাচ্ছি। নাম্বার 1, সেল সাইজ। প্রোক্যারিওটিক সেল হচ্ছে স্মল, ইউক্যারিওটিক হচ্ছে লার্জ। সেল ওয়াল, প্রোক্যারিওটিকের সেল মেমব্রেনের বাইরে সেল ওয়াল থাকে, কিন্তু ইউক্যারিওটিকে এই সেল ওয়ালটা অ্যাবসেন্ট। মেমব্রেনাস অর্গানেল প্রোক্যারিওটিকে অ্যাবসেন্ট, কিন্তু ইউক্যারিওটিক সেলে মেমব্রেনাস অর্গানেল প্রেজেন্ট। প্রোক্যারিওটিক সেলে রাইবোসোম হচ্ছে 70S টাইপ, কিন্তু ইউক্যারিওটিকে 80S টাইপ। নিউক্লিয়ার মেমব্রেন প্রোক্যারিওটিকে অ্যাবসেন্ট থাকে, কিন্তু ইউক্যারিওটিকে নিউক্লিয়ার মেমব্রেন প্রেজেন্ট। প্রোক্যারিওটিক সেলে ডিএনএ হচ্ছে সার্কুলার, কিন্তু ইউক্যারিওটিক সেলে সেটা লিনিয়ার। প্রোক্যারিওটিক সেলে কোনো হিস্টোন প্রোটিন থাকে না, আর ইউক্যারিওটিক সেলে হিস্টোন প্রোটিন থাকে। সো দিজ আর দ্য ডিফারেন্সেস বিটুইন প্রোক্যারিওটিক এন্ড ইউক্যারিওটিক সেল। এটা রিটেনের জন্য খুবই ইম্পর্টেন্ট। Now the types of ribosome present in prokaryotic and eukaryotic cell. Prokaryotic cell এ 70S type of ribosome থাকে, কিন্তু ইউক্যারিওটিক সেলে থাকে 80S type of ribosome। যে কোনো রাইবোসোমের দুটো সাব ইউনিট থাকে, একটা স্মল সাব ইউনিট, একটা লার্জ সাব ইউনিট। স্মল সাব ইউনিটটা হচ্ছে 30S টাইপ, আর লার্জটা হচ্ছে 50S টাইপ ইন কেস অফ প্রোক্যারিওটিক সেল। আর ইউক্যারিওটিক সেলে স্মলটা হচ্ছে 40 আর লার্জটা হচ্ছে 60S টাইপ। সো এই এস দিয়ে কি বোঝাচ্ছে? এস হচ্ছে সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট কে বোঝায়। এই দুটোকে যোগ দিলে কিন্তু হিসাবে মিলবে না। 50 এবং 30 মিলে 80 হয়, এখানে 70। 60 40 মিলে 100 হয়, কিন্তু এখানে 80। এগুলো যোগফলকে বোঝায় না, বরং এগুলো ইন্ডিভিজুয়াল সাব ইউনিট গুলোর সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট কে বোঝায়। এখন একটা জিনিস আমরা দেখলাম, ব্যাকটেরিয়া বা প্রোক্যারিওটিক সেলের যে রাইবোসোম সেটা ডিফারেন্ট, হিউম্যানের রাইবোসোম ডিফারেন্ট। এটার কি কোনো বেনিফিট আছে? আছে। সেটা হচ্ছে অনেক সময় ব্যাকটেরিয়া আমাদের বডিতে ঢুকে পড়ে ইনফেকশন তৈরি করে। সেই ব্যাকটেরিয়াগুলো আমাদের বডিতে যে ক্ষতিগুলো করবে সেটা প্রোটিন সিনথেসিসের মাধ্যমে, তার রাইবোসোম দিয়ে সে প্রোটিন সিনথেসিস করে, তারপরে সে আমাদের বডিতে ক্ষতিগুলো করে থাকে। এখন আমি অ্যান্টিবায়োটিক ইউজ করি ব্যাকটেরিয়া কন্ট্রোল করার জন্য। কিছু কিছু অ্যান্টিবায়োটিক সে রাইবোসোমের কর্মক্ষমতা কমিয়ে দেয়, রাইবোসোমকে ইনহিবিট করে। এখন যদি হিউম্যান রাইবোসোম আর ব্যাকটেরিয়াল রাইবোসোম সেম থাকতো, তাহলে অ্যান্টিবায়োটিক গিয়ে আমাদের হিউম্যান রাইবোসোমকেও সাপ্রেস করে দিত, ইনহিবিট করে ফেলতো। আলটিমেটলি আমাদের বডি সেলগুলো সাফার করতো। কিন্তু এখন কি হলো, বডি সেলের রাইবোসোম এবং ব্যাকটেরিয়াল রাইবোসোম ডিফারেন্ট হওয়ার কারণে সিলেক্টিভলি ব্যাকটেরিয়াল রাইবোসোমকে ইনহিবিট করা যাচ্ছে, হিউম্যান সেল আনএফেক্টেড থেকে যাচ্ছে। এতে অ্যান্টিবায়োটিক আমাদের কোনো ক্ষতি করতে পারছে না। সো ব্যাকটেরিয়াল রাইবোসোম এবং হিউম্যানের রাইবোসোম ডিফারেন্ট, এইটা কিন্তু একটা বেনিফিট আমরা দেখতে পেলাম। নাও ক্লাসিফিকেশন অফ সেল অ্যাকর্ডিং টু বিহেভিয়ার ইন সেল সাইকেল। অলরেডি আমরা জানি যে সেল সাইকেলে বিহেভিয়ার অনুযায়ী সেলকে 3 ভাগে ভাগ করে। একটা হচ্ছে লেবাইল, রিনিউইং অর কন্টিনিউয়াসলি ডিভাইডিং সেল, দেন স্টেবল অর কুইসেন্ট সেল, দেন স্ট্যাটিক, পার্মানেন্ট অর নন ডিভাইডিং সেল। এখন আমরা বুঝতে চাই সেল সাইকেল জিনিসটা কি। একটা সেলের যে জীবন চক্র তার নামই হচ্ছে সেল সাইকেল। সেল সাইকেলকে 4টা ভাগে ভাগ করা হয়। প্রথম ভাগটার নাম হচ্ছে মাইটোটিক ফেজ। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ডিভিশনাল ফেজ। এই ফেজে ডিভিশনের ঘটনা ঘটে, এবং যখন কোনো সেল ডিভিশনে চলে যায় তার ক্রোমোজোম গুলো কয়েলড অবস্থায় যায়। সেই ক্রোমোজোম আর কোনো কাজ করতে পারে না, সেল আর নিজস্ব কোনো কাজ করতে পারে না। তার মানে কোনো সেল যখন ডিভিশনাল ফেজে থাকে বা ডিভিশনে থাকে, তখন সেই সেল তার নিজস্ব কাজ করতে পারে না। নিজস্ব কাজ বলতে বোঝাচ্ছি মাসলের কাজ কন্ট্রাকশন, নার্ভের কাজ ইম্পালস কন্ডাকশন বা ট্রান্সমিশন, সিমিলারলি গ্ল্যান্ডের কাজ সিক্রেশন, তারপরে আরবিসির কাজ হচ্ছে অক্সিজেন ট্রান্সপোর্ট, কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট। এরকম কাজগুলো ডিভিশনে গেলে কিন্তু সে করতে পারে না। তাহলে একটা সেল তার নিজস্ব কাজগুলো কখন করে? সেটা করেছে ডিভিশনের বাইরে। ডিভিশনের বাইরে 3টা ফেজ আছে। একটাকে বলে G1 ফেজ, মানে গ্যাপ 1 ফেজ, তারপরে এস বা সিনথেটিক ফেজ, তারপরে G2 অর গ্যাপ 2 ফেজ। এই G1, এস এবং G2 এই 3 ফেজকে একসাথে বলে ইন্টারফেজ। তাহলে একটা সেলের জীবনে মাইটোসিস মানে এম ফেজ এবং ইন্টারফেজ অল্টারনেটিভ ভাবে চলতে থাকে। এটাকেই বলে সেল সাইকেল। এখন প্রথমে আমরা দেখব লেবাইল, রিনিউইং অর কন্টিনিউয়াসলি ডিভাইডিং সেল সম্পর্কে। These cells possess regular mitotic activity. এই সেলগুলো রেগুলার মাইটোটিক অ্যাক্টিভিটি শো করে। এরা সবসময় সেল সাইকেলে থাকে এবং কন্টিনিউয়াসলি ডিভিশন করতে থাকে, একবারের পর একবার ডিভিশনের মধ্যেই থাকে। এই জাতীয় সেলই হচ্ছে লেবাইল, রিনিউইং অর কন্টিনিউয়াসলি ডিভাইডিং সেল। এর মধ্যে দুটো গ্রুপ আছে। একটাকে বলে র্যাপিডলি রিনিউইং সেল,
র্যাপিডলি রিনিউইং সেলের মধ্যে ব্লাড সেল ইন দ্য বোন মেরো, epithelial cells of the skin and mucosal lining of the alimentary tract, এই সেলগুলো পড়ে। আর একটা হচ্ছে স্লোলি রিনিউইং সেল, এরাও লেবাইল সেল বা এরাও কন্টিনিউয়াসলি ডিভিশন হয় কিন্তু স্লোলি করে। তো কারা এই সেল? এক হচ্ছে স্মুথ মাসল অফ মোস্ট অফ দ্য হলো অর্গান, ম্যাক্সিমাম হলো অর্গানের ওয়ালে যে স্মুথ মাসল তারা কিন্তু স্লোলি রিনিউইং সেল। ইউটেরাসের ওয়ালে যে ফাইব্রোব্লাস্ট থাকে, লেন্স অফ দি আই তার যে এপিথেলিয়াল সেল থাকে যার নাম লেন্স এপিথেলিয়াম, এরা হচ্ছে স্লোলি রিনিউইং সেল। আমরা যদি সেল সাইকেল দেখি তার চারটা ফেজ ছিল, এম ফেজ, জি1 ফেজ, এস ফেজ, জি2 ফেজ। কন্টিনিউয়াসলি ডিভাইডিং সেল এইভাবে এই সাইকেলের মাঝে সবসময় ঘুরপাক খায়। যখন মাইটোটিক ফেজে যায় তখন তার অ্যাক্টিভিটি বন্ধ হয়ে যায়, যখন ইন্টারফেজে চলে আসে তখন তার মূল অ্যাক্টিভিটি শুরু করে। সো একটু অ্যাক্টিভিটি করে, একটু ডিভিশন করে, আবার অ্যাক্টিভিটি করে, আবার ডিভিশন করে। এই জাতীয় সেলই লেবাইল রিনিউইং অর কন্টিনিউয়াসলি ডিভাইডিং সেল। পরবর্তী সেল হচ্ছে স্টেবল অর কুইসেন্ট সেল। দিজ আর দ্য সেলস দ্যাট ডিভাইড এপিসোডিক্যালি এন্ড স্লোলি। এরা সবসময় ডিভিশন করে না, এরা এপিসোডিক্যালি মানে মাঝে মাঝে ডিভিশন করে এবং খুব স্লোলি ডিভিশন করে টু মেইনটেইন নর্মাল টিস্যু অর অর্গান স্ট্রাকচার। এবং এরা করে কি? এরা সেল সাইকেলের এম ফেজের পরে জি1 থেকে তারা সেল সাইকেলের বাইরে চলে যায়, বাইরে গিয়ে একটা নতুন ফেজে ঢুকে পড়ে যার নাম জি0 ফেজ। তাহলে কি বুঝলাম আমরা? এরা কন্টিনিউয়াসলি যেহেতু ডিভিশন হয় না এই জন্য সেল সাইকেলে থাকে না, সেল সাইকেল থেকে এরা বের হয়ে যায়। বের হয়ে কখন? এম ফেজ শেষ হওয়ার পরে জি1 থেকে তারা বের হয়ে জি0তে চলে যায় এবং যখন দরকার পড়ে তারা আবার ফেরত আসে জি1-এ এবং সেল সাইকেলটা কন্টিনিউ করে তখন। সো এই জাতীয় সেলকেই বলে স্টেবল আর কুইসেন্ট সেল। তাহলে কন্টিনিউয়াসলি ডিভাইডিং সেলের সাথে এদের ডিফারেন্সটা কি? কন্টিনিউয়াসলি ডিভাইডিং সেল কখনো রেস্ট নেয় না, এরা কন্টিনিউয়াসলি ডিভিশন করতেই থাকে, আইদার ফাস্ট অর স্লোলি। কিন্তু স্টেবল এন্ড কুইসেন্ট সেল এরা সবসময় ডিভিশন করে না, ডিভিশন করতে করতে মাঝে মাঝে তাদের মনে হয় অনেক ডিভিশন করলাম, এইবার একটু রেস্ট নেই। রেস্ট নিতে গিয়ে সাইকেলের বাইরে চলে যায় জি0-তে এবং এদেরকে স্টিমুলেট করলে আবার সাইকেলে ফেরত আসতে পারে, এসে আবার ডিভিশন করতে পারে। সো দিজ আর কল্ড স্টেবল অর কুইসেন্ট সেল। এর এক্সাম্পলে আমরা পাবো ফাইব্রোব্লাস্ট। আমাদের বডির ম্যাক্সিমাম ফাইব্রোব্লাস্ট হচ্ছে স্টেবল সেল, শুধু ইউটেরাইন ফাইব্রোব্লাস্ট গুলো হচ্ছে স্লোলি রিনিউইং সেল বা লেবাইল সেলের মাঝে পড়ে। দেন পেরিওস্টাল এন্ড পেরিকন্ড্রিয়াল সেল, দেন স্মুথ মাসল সেলস এন্ড এন্ডোথেলিয়াল সেলস অফ ব্লাড ভেসেল। আমরা বলেছিলাম আমাদের বডিতে যত হলো অর্গান আছে সব হলো অর্গানের স্মুথ মাসল কিন্তু আমাদের লেবাইল সেলের এক্সাম্পল। কিন্তু ব্লাড ভেসেলে যে স্মুথ মাসল আছে, ব্লাড ভেসেলের ওয়ালে যে এন্ডোথেলিয়াল সেল আছে, এরা কিন্তু স্টেবল অর কুইসেন্ট সেল। তাছাড়া হেপাটোসাইট মানে লিভার সেল, দে আর অলসো স্টেবল অর কুইসেন্ট সেলের এক্সাম্পল। নাও আরেকটা সেল আছে যার নাম স্ট্যাটিক পার্মানেন্ট অর নন ডিভাইডিং সেল। এই সেলগুলো হচ্ছে টার্মিনালি ডিফারেন্সিয়েটেড সেল, মানে এরা ডিভিশন করতে করতে একদম টার্মিনাল পর্যায়ে চলে এসেছে, আর কোনো ডিভিশন এরা করবে না, এই জন্য এদেরকে বলা হয় টার্মিনালি ডিফারেন্সিয়েটেড সেল। যেহেতু ডিভিশন করবে না সুতরাং এরাও সেল সাইকেলে থাকার প্রশ্নই আসে না, এরাও সেল সাইকেল থেকে বের হয়ে যাবে। দে লিভ সেল সাইকেল আফটার এম ফেজ, তার মানে এম ফেজের পরে তো জি1, জি1 থেকে এরা সেল সাইকেলকে লিভ করে এবং আলটিমেটলি চলে যায় এরা জি0 ফেজের মাঝে। কিন্তু একটা ডিফারেন্স আছে স্টেবল সেলের সাথে, সেটা কি? সেটা হচ্ছে এই সেলগুলো আর কখনো জি1-এ ফেরত আসে না। এরা একবার যখন সেল সাইকেল থেকে বের হয়ে যায় তারা কখনোই আর আমাদের সেল সাইকেলে ফেরত আসবে না, চূড়ান্ত ভাবে জি0-তে চলে যাবে। সো দে লিভ সেল সাইকেল আফটার এম ফেজ এন্ড রিমেইন ইন জি0 ফেজ। এর মাঝে আসলে দুটো সেল গ্রুপ পড়বে, একটা গ্রুপ কখনোই আর ডিভিশন করে না, তাদেরকে বলে নার্ভ সেল বা নিউরন, আর আরেকটা হচ্ছে রেয়ারলি ডিভিশন করতেও পারে, সেইটার এক্সাম্পল হচ্ছে স্কেলিটাল এন্ড কার্ডিয়াক মায়োসাইট বা স্কেলিটাল এন্ড কার্ডিয়াক মাসল সেল। তাহলে আমাদেরকে যদি বলে যে স্ট্যাটিক অর পার্মানেন্ট সেল বা নন ডিভাইডিং সেল কি কি আছে, আমরা তিনটা সেলের নাম বলবো, নার্ভ সেল অর নিউরন, স্কেলিটাল মাসল সেল, কার্ডিয়াক মাসল সেল। এর মাঝে ট্রু স্ট্যাটিক অর ট্রু নন ডিভাইডিং সেল, ট্রু পার্মানেন্ট সেল হচ্ছে নিউরন। তো এবার আমরা জানতে চাই জি0 সেল মানে কি। আমরা একটা ফেজের নাম জেনেছি জি0 ফেজ। যখন কোন সেল সেল সাইকেল থেকে বের হয়ে যায় তখনই গিয়ে এই
ঘরের মাঝে আশ্রয় নেয়, ঘরটার নাম G0 ফেজ। G0 ফেজে যে সেল থাকে তার নামই G0 সেল। So G0 cells are cells remaining outside the cell cycle. Some of them can re-enter the cell cycle when needed. Others never re-enter the cell cycle. কেউ কেউ সেল সাইকেলে ফেরত আসে, কেউ কেউ কখনো ফেরত আসে না। তাহলে দুটো গ্রুপ পাওয়া গেল G0 সেলের মধ্যে। একটা হচ্ছে স্টেবল অর কুইসেন্ট সেল। এই সেলগুলো একবার সেল সাইকেল থেকে বের হয়ে G0 তে যায়, কিন্তু দরকার পড়লে আবার সেল সাইকেলে ফেরত আসে। এরকম এক্সাম্পল হচ্ছে ফাইব্রোব্লাস্ট, পেরিওস্টেল এন্ড পেরিকন্ড্রিয়াল সেল, স্মুথ মাসল এন্ড এন্ডোথেলিয়াল সেলস অফ ব্লাড ভেসেল এন্ড হেপাটোসাইট। আরেকটা গ্রুপ হচ্ছে স্ট্যাটিক, পার্মানেন্ট ও নন ডিভাইডিং সেল। এই সেলগুলো G0 তে যায়, কিন্তু তারা কখনোই আর ফেরত আসে না। এর এক্সাম্পল হচ্ছে নার্ভ সেল ও নিউরন, স্কেলিটাল মাসল সেল এন্ড কার্ডিয়াক মাসল সেল। সো এখানে আমি সেটাই দেখাতে চাচ্ছি যে কিছু সেল তারা সেল সাইকেল থেকে বের হয়ে G0 তে গিয়ে আশ্রয় নেয়। যারা সেল সাইকেল থেকে বের হয়ে G0 তে চলে যায় তারাই G0 সেল। এর ভিতরে দুটো গ্রুপ আছে, একটা গ্রুপ ফেরত আসতে পারে, তারা হচ্ছে স্টেবল অর কুইসেন্ট সেল, আর আরেকটা গ্রুপ কখনোই ফেরত আসে না, তারাই হচ্ছে স্ট্যাটিক অর পার্মানেন্ট সেল। নাও হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ সেল? সেলের কি কি কম্পোনেন্ট আছে? আমরা যদি বাইরে থেকে ভিতর দিকে যাই তাহলে সেলের দুটো কম্পোনেন্ট দেখব। বাইরে থাকে সেল মেমব্রেন, প্লাজমা মেমব্রেন অর প্লাজমা লেমা, আর তার ভিতরে থাকে একটা জেলি লাইক সাবস্টেন্স যার নাম হচ্ছে প্রোটোপ্লাজম। তাহলে দুটো পার্ট, সেল মেমব্রেন এন্ড প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমের দুটো কম্পার্টমেন্ট আছে, একটাকে বলে সাইটোপ্লাজম আর একটা হচ্ছে নিউক্লিয়াস। তাহলে দুটো পার্ট হলো সাইটোপ্লাজম এন্ড নিউক্লিয়াস। নাও সাইটোপ্লাজমের তিনটা পার্ট, একটা হচ্ছে সাইটোপ্লাজমিক ম্যাট্রিক্স যার আরেক নাম সাইটোসল অর হায়ালোপ্লাজম, একটা হচ্ছে অর্গানেল আর আরেকটা হচ্ছে ইনক্লুশনস। সো অর্গানেল এবং ইনক্লুশন যার মাঝে ভেসে বেড়ায় তার নামই হচ্ছে সাইটোপ্লাজমিক ম্যাট্রিক্স, সাইটোসল অর হায়ালোপ্লাজম। প্রথমে যাব সাইটোপ্লাজমিক ম্যাট্রিক্স, সাইটোসল বা হায়ালোপ্লাজমের মাঝে। The concentrated aqueous gel-like ground substance of a cell into which organelles and inclusions are embedded is called cytoplasmic matrix. তাহলে আমরা বুঝলাম সাইটোপ্লাজমিক ম্যাট্রিক্স হচ্ছে কনসেন্ট্রেটেড, ঘন, aqueous জলীয়, জেল লাইক জেলির মতো, গ্রাউন্ড সাবস্টেন্স অফ এ সেল into which যার মাঝে অর্গানেল এবং ইনক্লুশনস আর এমবেডেড, অর্গানেল এবং ইনক্লুশন থাকে বা অর্গানেল এবং ইনক্লুশন যার মাঝে ভেসে বেড়ায়, সেটাই হচ্ছে সাইটোপ্লাজমিক ম্যাট্রিক্স, সাইটোসল অর হায়ালোপ্লাজম। নাও হোয়াট ইজ অর্গানেল? The living, permanent, metabolically active cytoplasmic component or cytoplasmic structure of a cell is called organelle. তাহলে অর্গানেল বলতে গেলে আমরা তিনটা জিনিস মাথায় রাখবো। দে আর লিভিং, দে আর পার্মানেন্ট, দে আর মেটাবলিক্যালি অ্যাক্টিভ, and they are also cytoplasmic structure or cytoplasmic component of a cell. That is the definition of organelle. তাহলে ইনক্লুশন কাকে বলে? আবারও তিনটা কথা। দে আর নন লিভিং, এরা নন লিভিং, লিভিং নয়। দে আর টেম্পোরারি, অস্থায়ী, মেটাবলিক্যালি ইনঅ্যাক্টিভ সাইটোপ্লাজমিক স্ট্রাকচার অফ এ সেল। তাহলে আমরা বুঝলাম যে অর্গানেল এবং ইনক্লুশন পরস্পর বিপরীতধর্মী, একটা লিভিং একটা নন লিভিং, একটা পার্মানেন্ট একটা টেম্পোরারি, একটা মেটাবলিক্যালি অ্যাক্টিভ একটা মেটাবলিক্যালি ইনঅ্যাক্টিভ স্ট্রাকচার। দে আর মেইনলি অর্গানিক সাবস্টেন্সেস, এরা মূলত অর্গানিক সাবস্টেন্স, এবং সেলুলার মেটাবলিজমে দে আর ইউজড আপ, তারা ব্যবহৃত হয়, তার মানে এরা প্যাসিভলি ব্যবহৃত হয়, এরা অ্যাক্টিভলি কিছু করে না। ইনক্লুশন কি কি আছে? ইনক্লুশনের লিস্টটা নিয়ে একটু কনফিউশন আছে। এক সময় সিক্রেটরি ভেসিকেল বা সিক্রেটরি গ্রানিউলকে ইনক্লুশন বলতো। কয়েক এডিশন আগে জ্যানকুরিয়ার বইতে এই সিক্রেটরি ভেসিকেল বা গ্রানিউলকে ইনক্লুশন বলতো, কিন্তু বর্তমান বইতে এখন আর বলে না, বরং সিক্রেটরি ভেসিকেলকে এরা অর্গানেলের মধ্যে ফেলে।
তো ইনক্লুশন এখনকার বই অনুযায়ী কি কি আছে? একটা হচ্ছে স্টোরড ফুড, আমরা সেলের মাঝে আমাদের খাবার জমা থাকে, কার্বোহাইড্রেট জমা থাকে গ্লাইকোজেন হিসেবে, দেন ফ্যাট জমা থাকে নিউট্রাল ফ্যাট হিসেবে, এই স্টোরড ফুড গুলো ইনক্লুশন। দেন পিগমেন্ট গ্রানিউল, যেগুলো কালার শো করে, এরকম পিগমেন্ট গ্রানিউল গুলো বাইরে থেকে আসতে পারে এক্সোজেনাস, আবার বডির ভিতরেও তৈরি হতে পারে এন্ডোজেনাস। এই পিগমেন্ট গ্রানিউল গুলো ইনক্লুশন, যেমন ক্যারোটিন গ্রানিউল, কার্বন পার্টিকেল, হিমোগ্লোবিন, মেলানিন, বিলিরুবিন, হিমোসাইডেরিন, এগুলো কিন্তু ইনক্লুশন। দেন ক্রিস্টাল, এই ক্রিস্টালও কিন্তু আমাদের সেলের মাঝে জমা থাকে, এগুলো ইনক্লুশনস। নাও হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অর্গানেল এন্ড ইনক্লুশন? অলরেডি আমি বলে ফেলেছি, আমরা একটা টেবল করে দেখাতে পারি। অর্গানেলস আর পার্মানেন্ট, ইনক্লুশনস আর টেম্পোরারি। অর্গানেলস আর লিভিং, ইনক্লুশনস আর নন লিভিং। অর্গানেলস আর মেটাবলিক্যালি অ্যাক্টিভ, ইনক্লুশনস আর মেটাবলিক্যালি ইনঅ্যাক্টিভ। সো এই চার্টটা ইউজ করলে অর্গানেল এবং ইনক্লুশনের ডিফারেন্স হয়ে যাবে। নাও অর্গানেল, অর্গানেল দুই রকমের আছে, একটা হচ্ছে মেমব্রেনাস অর্গানেল আর একটা নন মেমব্রেনাস অর্গানেল। মেমব্রেনাস অর্গানেলের মাঝে কি কি আছে? একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এটা একটা মেমব্রেনাস অর্গানেল। দেন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আবার দুই রকমের আছে, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। দিস আর দা অর্গানেল এবং মেমব্রেনাস অর্গানেল। দেন গোলজি অ্যাপারেটাস, কেউ কেউ বলে গোলজি কমপ্লেক্স, এর অন্য নাম হচ্ছে ডিকটায়োজোম, এইটাও আরেকটা মেমব্রেনাস অর্গানেল। দেন লাইসোজোম, এটা একটা মেমব্রেনাস অর্গানেল, দিস ইজ দ্য লাইসোজোম। দেন পারক্সিজোম, এটা একটা মেমব্রেনাস অর্গানেল, যার আর একটা মাইক্রো বডি। দেন এন্ডোজোম, সেও মেমব্রেনাস অর্গানেল। ট্রান্সপোর্ট ভেসিকেল, এই যে ট্রান্সপোর্ট ভেসিকেল, ইভেন সিক্রেটরি ভেসিকেল, অল দ্য ভেসিকেলস আর মেমব্রেনাস অর্গানেল। নন মেমব্রেনাস অর্গানেল কি কি আছে? একটা হচ্ছে রাইবোজোম, রাইবোজোম হচ্ছে নন মেমব্রেনাস অর্গানেল। দেন সেন্ট্রিওল, সেন্ট্রিওল একটা নন মেমব্রেনাস অর্গানেল। দেন মাইক্রোটিবিউল এবং মাইক্রোফিলামেন্ট, মাইক্রোটিবিউল এবং মাইক্রোফিলামেন্টকে একসাথে বলে সাইটোস্কেলিটন। হাউএভার আরেকটা আছে নন মেমব্রেনাস অর্গানেল, সেটা হচ্ছে প্রোটিওজোম। এই প্রোটিওজোমও কিন্তু একটা নন মেমব্রেনাস অর্গানেল। এখন এখান থেকে একটা জিনিস আমি বলতে চাই, এই অর্গানেল ইনক্লুশন এটা নিয়ে বইয়ের মাঝে বিশাল প্রবলেম আছে। আমরা যদি জানকুরিয়া দেখি সেটা একভাবে বলেছে, রস যদি দেখি সেটা আরেকভাবে বলেছে। কোন কোন বই সেল মেমব্রেনকে অর্গানেল বলে, কিন্তু সেল মেমব্রেন তো অর্গানেল হওয়ার কথা ছিল না। সেল মেমব্রেনের ভিতরে থাকে প্রোটোপ্লাজম, তার মাঝে থাকে সাইটোপ্লাজম, সাইটোপ্লাজমে থাকে হচ্ছে অর্গানেল। তাহলে কি সেল মেমব্রেন অর্গানেলের মধ্যে পড়ে? কিন্তু কোন কোন বই কিন্তু সেল মেমব্রেনকে অর্গানেল লিখেছে। আবার ওই যে একটু আগে বলেছিলাম আমি যে সিক্রেটরি ভেসিকেল বা ট্রান্সপোর্ট ভেসিকেল, এগুলোকে কেউ অর্গানেল বলে, কেউ ইনক্লুশন বলে। তারপরে নিউক্লিয়াস, আমরা প্রোটোপ্লাজমের দুটো পার্ট বলেছিলাম, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমে থাকে অর্গানেল, তাহলে নিউক্লিয়াসকে অর্গানেল? কেউ কেউ নিউক্লিয়াসকে অর্গানেল চিন্তা করে এবং নিউক্লিয়াস হচ্ছে একটা মেমব্রেনাস অর্গানেল হিসেবে চিন্তা করে। সুতরাং এই বিষয়গুলো নিয়ে একটু কন্ট্রোভার্সি আছে, এটা একটু মাথায় রাখতেই হবে। প্রথমে চলে আসলাম সেল মেমব্রেনের মাঝে। সেল মেমব্রেন ইজ দ্য আউটার লিমিট অফ দি সেল, সেলের আউটার লিমিটটাই হচ্ছে সেল মেমব্রেন, and it separates protoplasm from the extracellular environment. extracellular environment থেকে প্রোটোপ্লাজমকে সেপারেট করে সেল মেমব্রেন। সেল মেমব্রেনের থিকনেস হচ্ছে 7.5 থেকে 10 ন্যানোমিটার, এবং এরকম থিকনেসের কোন স্ট্রাকচার কিন্তু খালি চোখে তো দূরের কথা, লাইট মাইক্রোস্কোপেও দেখা পসিবল না। তাহলে এদেরকে কিভাবে দেখা যায়? আমরা দেখব বাই দা ইলেকট্রন মাইক্রোস্কোপ, এবং স্পেশালি ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে সেল মেমব্রেন ভালোভাবে বোঝা যায়। সেল মেমব্রেনের কম্পোজিশন কি? তিনটা উপাদান থাকে খাদ্যের, লিপিড, প্রোটিন, কার্বোহাইড্রেট। সেল মেমব্রেনে যে লিপিড থাকে তার নাম মেমব্রেন লিপিড।
সেল মেমব্রেনে যে প্রোটিন থাকে তার নাম মেমব্রেন প্রোটিন, আর সেল মেমব্রেনে যে কার্বোহাইড্রেট থাকে তার নাম মেমব্রেন কার্বোহাইড্রেটস। তবে এই কার্বোহাইড্রেটটা হচ্ছে অলিগোস্যাকারাইডের চেইনস অফ অলিগোস্যাকারাইড। মেমব্রেন লিপিড কি কি আছে? দুই রকমের, একটা হচ্ছে মেমব্রেন ফসফোলিপিড আর একটা মেমব্রেন কোলেস্টেরল। ফসফোলিপিড কোলেস্টেরল দুটো মিলেই মেমব্রেন লিপিড। মেমব্রেন ফসফোলিপিড কি কি আছে? আমরা পাবো ফসফাটিডাইল কোলিন, যার আরেক নাম লেসিথিন, ফসফাটিডাইল ইথানোলামাইন, যার আরেক নাম সেফালিন, ফসফাটিডাইল সেরিন, আর থাকে স্পিঙ্গোমাইলিন। এগুলো হচ্ছে ভেরিয়াস টাইপস অফ দি ফসফোলিপিড প্রেজেন্ট ইন দা সেল মেমব্রেন। এই যে মেমব্রেন ফসফোলিপিড, এটা দেখতে কেমন বা এটা স্ট্রাকচার কি? মেমব্রেন ফসফোলিপিড হচ্ছে একটা অ্যামফিপ্যাথিক মলিকিউল। অ্যামফিপ্যাথিক মানে কি? অ্যামফি মানে উভয়, তার মানে এর একটা দিক হচ্ছে পোলার আর একটা দিক হবে নন পোলার। তো দেখি আমরা কি কি পার্ট। এর একটা পার্ট হচ্ছে চার্জড পোলার, পোলার মানে হাইড্রোফিলিক হেড থাকে। দিস ইজ দ্য চার্জড হাইড্রোফিলিক হেড, এবং এই হেডটা থাকে ইন কন্টাক্ট উইথ ওয়াটার অফ এক্সট্রা অ্যান্ড ইন্ট্রাসেলুলার এনভায়রনমেন্ট। আমরা জানি সেলের বাইরে থাকে এক্সট্রা সেলুলার ফ্লুইড, সেখানে ওয়াটার থাকে, আবার সেলের ভিতর দিকেও থাকে ইন্ট্রাসেলুলার ফ্লুইড, সেখানেও কিন্তু ওয়াটার আছে। সো এক্সট্রা সেলুলার এবং ইন্ট্রাসেলুলার ফ্লুইডে যে ওয়াটার থাকে তার কন্টাক্টেই থাকে চার্জড পোলার হাইড্রোফিলিক হেড। আর আরেকটা পার্ট হচ্ছে দিস পার্ট, এটাকে বলে নন পোলার হাইড্রোফোবিক লং চেইন ফ্যাটি অ্যাসিড। এরা হচ্ছে দুইটা লং চেইন ফ্যাটি অ্যাসিড, আর এই লং চেইন ফ্যাটি অ্যাসিড গুলো নন পোলার এবং এদের কোনো চার্জ থাকে না, এই জন্য এরা হাইড্রোফোবিক, এবং এরা টেইল তৈরি করে, দে ফর্মস দ্য টেইল। তাহলে আমরা বুঝলাম ফসফোলিপিডের দুটো পার্ট আছে, একটা পোলার পার্ট যেটা হচ্ছে চার্জযুক্ত এবং সেটা হাইড্রোফিলিক পার্ট, এই পার্টটা হেড তৈরি করে, আর আরেকটা পার্ট হচ্ছে নন পোলার পার্ট, এবং এই নন পোলার পার্টটা কে তৈরি করেছে? এটা তৈরি করেছে দুটো লং চেইন ফ্যাটি অ্যাসিড, এবং এরা যেহেতু নন পোলার তার মানে এদের কোনো চার্জ থাকে না, এরা হাইড্রোফোবিক হয়ে থাকে। এখন একটা সেলের ভিতরেও তো ওয়াটার, বাইরেও ওয়াটার, তাহলে এই দুই প্রান্তে যদি আমি আমাদের চার্জড বা পোলার গ্রুপ রাখতে চাই, তাহলে সেল মেমব্রেনটা তৈরি করব কিভাবে? দুই প্রান্তে তো আমাদের এরকম পোলার গ্রুপ নাই, তাহলে কিভাবে তৈরি করব? আমরা যদি দুটো ফসফোলিপিডকে একসাথে নেই, একটা বাইলেয়ার তৈরি করি, তাহলেই সেটা পসিবল। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি এই একটা ফসফোলিপিড মলিকিউল, এই আরেকটা ফসফোলিপিড মলিকিউল। দুই ফসফোলিপিড মলিকিউলের দুটো নন পোলার যে পার্ট, এগুলো ফেস করে থাকে একজন আরেকজনের দিকে, এবং হেডগুলো থাকে অপোজিট দিকে। এক পাশের হেড থাকে এক্সট্রাসেলুলার ফ্লুইডের টাচে, আরেক পাশের হেড থাকে ইন্ট্রাসেলুলার ফ্লুইডের টাচে। এই যে জিনিসটা তৈরি হলো এটাকে বলে লিপিড বাইলেয়ার। এই লিপিড বাইলেয়ার ফর্মেই সেল মেমব্রেন স্টেবল অবস্থায় থাকে। সো দ্য ফসফোলিপিড মলিকিউলস ফর্ম এ লিপিড বাইলেয়ার। আরেক ধরনের লিপিড হচ্ছে মেমব্রেন কোলেস্টেরল। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটা লিপিড বাইলেয়ার দেখা যাচ্ছে। এই হচ্ছে আমাদের পোলার গ্রুপ যেটা হচ্ছে হাইড্রোফিলিক, আর এই হচ্ছে লং চেইন ফ্যাটি অ্যাসিড যেটা হাইড্রোফোবিক। এটা হচ্ছে পোলার গ্রুপ আর এটা নন পোলার গ্রুপ। এটা হচ্ছে হাইড্রোফিলিক, এটা হচ্ছে হাইড্রোফোবিক। এখন এই যে ফ্যাটি অ্যাসিড গুলো যাতে ক্লোজ প্যাকিং তৈরি করতে না পারে, তার জন্য একটু পর পর আমরা দেখতে পাচ্ছি কোলেস্টেরল ঢুকে আছে। দিস আর দ্য কোলেস্টেরল। So cholesterol breaks up the close packing of the phospholipid long chain, thereby making the membrane more fluid. এবং একটা সেল তার মেমব্রেনের ফ্লুইডিটি কন্ট্রোল করে বাই দ্য অ্যামাউন্ট অফ কোলেস্টেরল। কোলেস্টেরল যত বাড়বে তত কোনো মেমব্রেন কিন্তু লেস ফ্লুইড হবে। নাও মেমব্রেন প্রোটিন। প্রায় একটা সেল মেমব্রেনের 50%ই কিন্তু মেমব্রেন প্রোটিন। They float like iceberg in the sea of lipid bilayer. এই যে আমরা দেখতে পাচ্ছি লিপিডের বাইলেয়ার, তার মাঝে আইসবার্গের মতো করে ভেসে বেড়ায় আমাদের মেমব্রেন প্রোটিন। মেমব্রেন প্রোটিন দুই রকমের, একটা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন অর ইন্ট্রিনসিক প্রোটিন,
আরেকটাকে বলে পেরিফেরাল প্রোটিন অর এক্সট্রিনসিক প্রোটিনস। তাহলে বুঝলাম মেমব্রেন প্রোটিন দুই রকমের। এই মেমব্রেন প্রোটিন গুলো কোথা থেকে আসে? আমরা জানি প্রোটিন সিনথেসিস করে রাইবোসোম। কোন রাইবোসোম? আর দে ফ্রি রাইবোসোম অর অ্যাটাচড রাইবোসোম? মেমব্রেনের প্রোটিন গুলো তৈরি করে অ্যাটাচড রাইবোসোম। এই অ্যাটাচড রাইবোসোম গুলো কোথায় অ্যাটাচ থাকে? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে। এবং সেই এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে বলে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে আমরা যেটা বুঝলাম, মেমব্রেন প্রোটিন গুলো তৈরি করে অ্যাটাচড রাইবোসোম, এবং দেন এই প্রোটিনটা চলে যাবে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভিতরে। কেন যাবে? ফর মডিফিকেশন। এই জাতীয় মডিফিকেশনকে বলে পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন। পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন দুটো অর্গানেলের মাঝে হয়। একটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এখানে আর্লি পার্টটুকু হয়, আর গোলজি অ্যাপারেটাসে ফাইনাল পার্টটুকু হয়। তাহলে আমরা যেটা বুঝলাম, প্রথম প্রোটিন সিনথেসিস হয় রাইবোসোমের মাঝে, যে রাইবোসোমগুলো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে লেগে থাকে। তারপরে সেই সিনথেসাইজ প্রোটিনের পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন হবে। প্রথম পার্টটুকু হবে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মাঝে, আর ফাইনাল পার্টটুকু হবে গোলজি অ্যাপারেটাসের মাঝে। তারপরে গোলজি অ্যাপারেটাস থেকে ট্রান্সপোর্ট ভেসিকেলের মাধ্যমে সেল মেমব্রেনের কাছে চলে যাবে আমাদের এই মেমব্রেন প্রোটিন। তো প্রোটিন দুই রকমের, একটা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন আর একটা পেরিফেরাল প্রোটিন। ইন্টিগ্রাল প্রোটিনস আর এমবেডেড উইদিন দ্য লিপিড বাইলেয়ার or pass through the lipid bilayer completely. হয় এরা সামান্য এমবেডেড অবস্থায় থাকে লিপিড বাইলেয়ারে, অথবা সম্পূর্ণ লিপিড বাইলেয়ারকে পাস করে যায়। সম্পূর্ণ লিপিড বাইলেয়ারকে যদি ক্রস করে, তাহলে এই ইন্টিগ্রাল প্রোটিনের স্পেশাল নাম হচ্ছে ট্রান্স মেমব্রেন প্রোটিন। মেমব্রেনকে তারা ট্রান্স মানে ভেদ করে চলে গেছে, সো ট্রান্স মেমব্রেন প্রোটিন বলে। এই গেল ইন্টিগ্রাল প্রোটিন। আরেকটা হচ্ছে পেরিফেরাল প্রোটিন। They are not embedded within lipid bilayer. এরা লিপিড বাইলেয়ারের ভিতরে এমবেডেড অবস্থায় থাকে না, এরা পেরিফেরির দিকে থাকে। They do not interact with hydrophobic core of the cell membrane. আমরা দেখতে পাচ্ছি এই প্রোটিনটা হাইড্রোফিলিক পার্টের সাথে, দ্যাট ইজ পোলার গ্রুপের সাথে কিন্তু টাচে আছে। তার মানে পোলার অর হাইড্রোফিলিক পার্টের সাথে তার কন্টাক্ট আছে, কিন্তু হাইড্রোফোবিকের সাথে কন্টাক্ট নাই। কোনো প্রোটিন যদি হাইড্রোফোবিক পার্টের সাথে কন্টাক্টে চলে যায়, তার মানে সে ইন্টিগ্রাল প্রোটিন হয়ে যাবে। দে আর বাউন্ড টু মেমব্রেন। এই পেরিফেরাল প্রোটিনগুলো মেমব্রেনের সাথে লেগে থাকে। আইদার কিভাবে লাগে? আইদার ইন্টিগ্রাল প্রোটিনের সাথে এরা অ্যাটাচ থাকে, অথবা লিপিড বাইলেয়ারের পোলার গ্রুপের সাথে এরা অ্যাটাচড অবস্থায় থাকে। এবং এই পেরিফেরাল প্রোটিন শুধু যে সাইটোপ্লাজমের দিকে থাকে তা না, এরা বাইরের দিকেও থাকতে পারে। So they are present either on the cytosolic side or on extracellular side. দুই পাশেই কিন্তু পেরিফেরাল প্রোটিন পাওয়া যায়। নাও মেমব্রেন প্রোটিনের ফাংশন কি? আমরা মেমব্রেন প্রোটিনের 6টা কাজ দেখব। সেই 6 কাজের মাঝে আমরা একটু মনে রাখার জন্য আমরা কয়েকটা শব্দ ইউজ করি। PCERLS, RLS, এই দিয়ে আমরা মনে রাখবো মেমব্রেন প্রোটিনের ফাংশন। প্রথমে পি, পি মানে পাম্প, দে অ্যাক্ট এজ পাম্প। দেন সি, সি মানে চ্যানেল, দে অ্যাক্ট এজ চ্যানেল। এবং এই চ্যানেলগুলো আলটিমেটলি হেল্প করে আয়ন ট্রান্সফারে। আয়ন ট্রান্সফার করতে কিন্তু চ্যানেলের কোনো বিকল্প নাই, কারণ একটা লিপিড বাইলেয়ারের মিডিলে যে হাইড্রোফোবিক পার্ট আছে, এটা কিন্তু ওয়াটার সলিবল না, এটা হাইড্রোফোবিক। এই পার্ট দিয়ে আয়ন পাস করতে পারবে না, কারণ আয়ন তো ওয়াটার সলিবল। আয়ন ওয়াটারকে অ্যাট্রাক্ট করে, দে আর ওয়াটার সলিবল। এই জন্য এখানে চ্যানেল দরকার পড়ে। দেন এনজাইম, দে অ্যাক্ট এজ এনজাইম। ই মানে হচ্ছে এনজাইম, এরা এনজাইম হিসেবে কাজ করে। দে অ্যাক্ট এজ রিসেপ্টর প্রোটিন, আর মানে রিসেপ্টর প্রোটিন। দে অ্যাক্ট এজ লিঙ্কার প্রোটিন, দে অ্যাক্ট এজ স্ট্রাকচারাল প্রোটিনস। সো এই 6টা হচ্ছে আমাদের সেল মেমব্রেনের প্রোটিন থাকে, সেই প্রোটিনের কাজ। নাও মেমব্রেনের মাঝে কার্বোহাইড্রেটও থাকে। এই কার্বোহাইড্রেটটা থাকে আউটার সারফেসের দিকে, ভিতর দিকে থাকে না, থাকে শুধুমাত্র বাইরের দিকে, আউটার সারফেসে। এই ছবিতে এই যে গ্রিন কালার গাছের মতো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে মেমব্রেন কার্বোহাইড্রেট। এবং এই কার্বোহাইড্রেট গুলো
কার সাথে অ্যাটাচ থাকে? দে আর অ্যাটাচড আইদার টু দ্য প্রোটিন, যদি প্রোটিনের সাথে অ্যাটাচড হয় তাহলে তার নাম গ্লাইকোপ্রোটিন, অথবা দে আর অ্যাটাচড টু দ্য লিপিড, যদি লিপিডের সাথে লাগে তখন তারা তৈরি করে গ্লাইকোলিপিড। সো এরা প্রোটিনের গায়েও লেগে থাকতে পারে অথবা লিপিডের গায়েও লেগে থাকতে পারে। নাও হোয়াট ইজ গ্লাইকোক্যালিক্স অর সেল কোট? The carbohydrate-rich region on the external surface of cell membrane is called glycocalyx or cell coat. They are composed of carbohydrate portion of the glycoprotein and glycolipids. একটু আগে বলেছিলাম কার্বোহাইড্রেট গুলো প্রোটিনের গায়ে লেগে থাকে, তৈরি করে গ্লাইকোপ্রোটিন, লিপিডের গায়ে লেগে থাকলে তৈরি করে গ্লাইকোলিপিড। ওই কার্বোহাইড্রেট পোর্শনটুকুকেই বলে গ্লাইকোক্যালিক্স or cell coat. Glycocalyx এর কাজ কি? Many tissue antigen, especially major histocompatibility complex, are located in the cell coat. তাছাড়া প্লাজমা মেমব্রেন এবং সেল কোট কমপ্লেক্স একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স তৈরি করে। এই ফোর্সটা কতগুলো সেলকে বাইন্ড করে টিস্যু তৈরিতে হেল্প করে। সেই সাথে এই ফোর্সটা হেল্প করে active transport of sodium এবং potassium across the membrane. So that is the function of the glycocalyx or cell coat. Now cell membrane এর function কি? Cell membrane forms the external boundary of the cell. Cell membrane maintains the size and shape of the cell. Cell membrane acts as selective barrier, regulating the passage of material into and out of the cell and facilitating the transport of specific molecules. Thus keeps constant ion content of the cytoplasm, which differs from that of the extracellular fluid. Then cell membrane serves as a site for the reception of external stimulation. Cell membrane is highly capable of ionic exchange on its surface, especially in the muscle and nerve cell. Finally, cell membranes are responsible for immunological activities of the cell. These are the functions of the cell membrane. Membrane transport কে আছে? এটা ফিজিওলজিতে যদিও পড়াবে বা বায়োকেমিস্ট্রিতেও পড়াতে পারে, তবু আমি একটু টাচ করছি। মেমব্রেন ট্রান্সপোর্ট দুই রকমের, এন্ডোসাইটোসিস, এক্সোসাইটোসিস। এন্ডোসাইটোসিস কাকে বলে? বাল্ক আপটেক অফ ম্যাটেরিয়াল ইনটু দ্য সেল ইজ কল্ড এন্ডোসাইটোসিস। যখন কোনো সেল একটু বেশি পরিমাণে কোনো জিনিস ভিতরে নিবে তাকে বলে এন্ডোসাইটোসিস। এখানে আমরা দেখতে পাচ্ছি সেলের বাইরে অনেকগুলো এরকম দানাদার স্ট্রাকচার দেখা যাচ্ছে, সেগুলোকে অনেকগুলোকে একসাথে করে সেল ভিতরে ঢুকিয়ে নিচ্ছে এবং একটা ভেসিকেল তৈরি হলো, তার নাম এন্ডোজোম। এর ভিতরেই সেই মেটেরিয়ালটা আছে, এটাকেই বলে এন্ডোসাইটোসিস। এন্ডোসাইটোসিস দুই রকমের, পিনোসাইটোসিস বা সেল ড্রিঙ্কিং আর ফেগোসাইটোসিস অর সেল ইটিং। পিনোসাইটোসিস অর সেল ড্রিঙ্কিং মানে কি? কোন সেল যখন ফ্লুইড বা স্মল প্রোটিন মলিকিউলকে ছোট ছোট ভেসিকেলের মাধ্যমে ইনটেক করে তখন সেটাকে বলে পিনোসাইটোসিস অর সেল ড্রিঙ্কিং। এরকম অনেক পিনোসাইটিক ভেসিকেল আমরা পাই ব্লাড ভেসেলের লাইনিং এপিথেলিয়ামের মাঝে, স্মুথ মাসলের মাঝে। ফেগোসাইটোসিস মিন্স সেল ইটিং। ইনজেকশন অফ লার্জ পার্টিকেল, ওই যে স্মল পার্টিকেল ঢুকিয়ে নেওয়াকে পিনোসাইটোসিস বলে, কিন্তু লার্জ পার্টিকেলকে সেল যখন ইনগালফ করবে সেটাকে বলে ফেগোসাইটোসিস। এই লার্জ পার্টিকেলের মাঝে কে পড়ে? সেলের ডেব্রিস মানে সেলের ময়লা, ব্যাকটেরিয়া এন্ড আদার ফরেন মেটেরিয়ালস। তো এই ফেগোসাইটিক অ্যাক্টিভিটি দ্যাট ইজ ফেগোসাইটোসিস করে এরকম সেল হচ্ছে নিউট্রোফিল, দেন ম্যাক্রোফেজ। এই ম্যাক্রোফেজ গুলো একটা সিস্টেম তৈরি করে, তার নাম মনোনিউক্লিয়ার ফেগোসাইটিক সিস্টেম। So phagocytosis is performed mainly by a special group of cell belonging to mononuclear phagocytic system. এই mononuclear phagocytic system এর মাঝে ম্যাক্রোফেজ পড়ে। সো ম্যাক্রোফেজ এরকম ফেগোসাইটোসিস করতে পারে। এর বাইরে আরো একটা সেল আছে নিউট্রোফিল, তারও ফেগোসাইটিক প্রপার্টি আছে। নাও হোয়াট ইজ এক্সোসাইটোসিস? সেটা হচ্ছে বাল্ক রিলিজ অফ সাবস্টেন্স ফ্রম দ্য সেল। সেল থেকে কোনো জিনিস যখন সে বাল্ক মানে বেশি পরিমাণে রিলিজ করবে, একসাথে রিলিজ করে দিবে,
সেটাকে বলে এক্সোসাইটোসিস। তাইলে একবারে বেশি জিনিস ঢুকানোকে বলে এন্ডোসাইটোসিস, বের করে দেওয়াকে বলে এক্সোসাইটোসিস। একটা শব্দ আছে মেমব্রেন ট্রাফিকিং। আমরা যখন দেখি কোনো জিনিসকে কোনো সেল এনগালফ করতে যায় তখন একটা এন্ডোজোম তৈরি হয়, একটা ভেসিকেল তৈরি হয়। এই ভেসিকেল তৈরি করতে গিয়ে সেল মেমব্রেনের কিছু পার্ট কিন্তু লস হয়। তারপরে যখন এক্সোসাইটোসিস করতে চায় তখন সেই ভেসিকেলটা গিয়ে আবার সেল মেমব্রেনে ফিউশন হয়, সেটা আবার সেল মেমব্রেনে ফেরত যায়। এইভাবেই কোন সেল তার মেমব্রেনের এরিয়াকে কন্ট্রোল করে এবং এটাকেই বলে মেমব্রেন ট্রাফিকিং। The process of membrane movement and recycling is called membrane trafficking. Now unit membrane কাকে বলে? ইউনিট মেমব্রেন হচ্ছে একটা ট্রাইলেমিনার স্ট্রাকচার যেটা দেখা যায় ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে আফটার ফিক্সেশন ইন অসমিয়াম টেট্রাক্সাইড। অসমিয়াম টেট্রাক্সাইড দিয়ে কোনো টিস্যুকে যখন ফিক্স করব তারপরে আমরা যদি ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখি তখন একটা ট্রাইলেমিনার স্ট্রাকচার পাওয়া যায়, সেটাকেই বলে ইউনিট মেমব্রেন। এখন এই ট্রাইলেমিনার স্ট্রাকচারে তিনটা লেয়ার আছে। কেমন? দুই পাশে আছে ডার্ক রিজিয়ন, মাঝখানে আছে লাইট রিজিয়ন। এই ডার্ক রিজিয়নটা কেন তৈরি হলো? অ্যাকচুয়ালি এখানেই হচ্ছে আমাদের সেল মেমব্রেনের যে পোলার গ্রুপ সেগুলো থাকে। পোলার গ্রুপ আমরা জানি ভিতর দিকেও থাকে, বাইরের দিকেও থাকে। সো ইনারে যে ডার্ক রিজিয়ন সেখানে একটা পোলার গ্রুপ আছে, সেই পোলার গ্রুপের মাঝে রিডিউসড অসমিয়াম জমা হয়, এই জন্য এটা ডার্ক হয়। সিমিলারলি বাইরের দিকে যে আরেকটা পোলার গ্রুপ আছে সেখানেও রিডিউসড অসমিয়াম গিয়ে ডিপোজিশন হয় এবং সেটাও ডার্ক দেখায়। মাঝখানে যে অংশ সেখানে অ্যাকচুয়ালি ফ্যাটি অ্যাসিড চেইন থাকে এবং সেটা নন পোলার। নন পোলার হওয়ার কারণে এখানে কোনো অসমিয়াম ডিপোজিশন হয় না, এই জন্য এই রিজিয়নটা লাইট দেখায়। তাহলে আমি যে কথা বললাম, অসমিয়াম বাইন্ডস দ্য পোলার হেড অফ দি ফসফোলিপিড and oligosaccharide chain, producing two dark outer lines that enclose a light band of osmium free fatty acid. মাঝখানে অসমিয়াম ডিপোজিশন হয় না, সেটা অসমিয়াম ফ্রি ফ্যাটি অ্যাসিড রিজিয়ন, আর দুই পাশে পোলার গ্রুপের মাঝে অসমিয়াম ডিপোজিশন হয়, এই জন্য ডার্ক আউটার দুটো লাইন দেখা যায়। অল দ্য মেমব্রেনস হ্যাভ সিমিলার অ্যাপিয়ারেন্স। আমাদের বডিতে সেল মেমব্রেনে যেরকম এরকম তিনটা লেয়ার পাওয়া যায়, একই রকম ভাবে যত মেমব্রেন বাউন্ড অর্গানেল আছে সবারই তার মেমব্রেনে সেম স্ট্রাকচার, সেম তিন লেয়ারের স্ট্রাকচার পাওয়া যায়। এই জন্যই এই জাতীয় স্ট্রাকচারকে বলে ইউনিট মেমব্রেন। সেল মেমব্রেনের স্ট্রাকচার ডিসকাশনে যে মডেল চিন্তা করা হয় তাকে বলে ফ্লুইড মোজাইক মডেল। তবে আগে এটাকে ফ্লুইড মোজাইক মডেল বলতো, এখন বলে মডিফাইড ফ্লুইড মোজাইক মডেল। এই ফ্লুইড মোজাইক মডেলের মানে কি? The mosaic disposition of membrane protein. এই মেমব্রেন প্রোটিন গুলো মোজাইকের মতো ভেসে বেড়ায় in conjunction with fluid nature of lipid bilayer. এই লিপিড বাইলেয়ারের সাগরের মাঝে প্রোটিন গুলো ভেসে বেড়ায় লাইক আইসবার্গ অর লাইক মোজাইক। এটাই তৈরি করে ফ্লুইড মোজাইক মডেলের বেসিস। So that is all about the today's video from my side. Thank you very much for watching the video and please subscribe my channel. We like anatomy by clicking the bell icon. And if you really like the video, then please share the contents with your friend and give a like and comment in the comment section of the YouTube video. Take care, goodbye, see you later with the next video.